প্রথমেই জানাবো, বিশ্ব ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মার্কিন প্রশাসন, এমন কড়া মন্তব্য করেছেন জার্মান প্রেসিডেন্ট। তার ভাষায়, একতরফা সিদ্ধান্ত ও আগ্রাসী কূটনীতি বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে। এই বক্তব্য ঘিরে পশ্চিমা জোটের মধ্যেই আলোচনা শুরু হয়েছে। এরপর জানাবো, ইরানের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিক্ষোভ দমনে তেহরান সরকার ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র খুব কঠোরভাবে জবাব দিতে প্রস্তুত। এই বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। আরও জানাবো, সিরিয়ার আলেপ্পো শহরের আশরাফিয়া এলাকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে সিরীয় সেনাবাহিনী। দীর্ঘ সময় ধরে সংঘর্ষের পর এই এলাকায় সরকারি বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। একে কৌশলগত সাফল্য হিসেবে দেখছে দামেস্কো। আরও থাকছে, 5.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল। হঠাৎ এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি। এদিকে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। সরকারি সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হলেও এর পেছনের কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি দেশটির অভ্যন্তরীণ ক্ষমতার পুনর্বিন্যাসের ইঙ্গিত দিতে পারে। সবশেষে জানাবো, দীর্ঘ সংঘাতের পর সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মহলের একটি অংশ। তবে মাঠ পর্যায়ে যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে। তার আগে অনুরোধ রইল, প্রতিদিনের আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি ফিলিস্তিনকে ভালোবাসেন, কমেন্টে লিখুন আই লাভ প্যালেস্টাইন। আর আপনি যদি ইরানকে ভালোবাসেন, কমেন্টে লিখুন আই লাভ ইরান। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বিশ্ব ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মার্কিন প্রশাসন, বললেন জার্মান প্রেসিডেন্ট। জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে বিশ্ববাসীকে সতর্ক করেছেন। বুধবার 7 জানুয়ারি দিবাগত রাতে বার্লিনে আয়োজিত এক সিম্পোজিয়ামে তিনি বলেন, বর্তমান মার্কিন প্রশাসনের আচরণ বিশ্ব ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। খবর রয়টার্সের। তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান যেন তারা বিশ্বকে এমন এক চোর ডাকাতের আস্তানায় পরিণত হতে না দেয় যেখানে নীতিহীন শক্তিগুলো নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই কেড়ে নেয়। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে কোনো রাগঢাক না রেখেই বলেন, বর্তমানে বৈশ্বিক গণতন্ত্র নজিরবিহীন আক্রমণের শিকার হচ্ছে। গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মতো সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলোর দিকে ইঙ্গিত করে তিনি একে একটি ঐতিহাসিক ভাঙন হিসেবে অভিহিত করেন। তিনি রাশিয়ার ইউক্রেন আক্রমণকে যেমন একটি সন্ধিক্ষণ মনে করেন, ঠিক তেমনি আমেরিকার বর্তমান আচরণকেও বিশ্ব ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন। তার মতে, যেসব দেশ বা অঞ্চলকে কয়েকটি বড় শক্তি তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করছে, সেই ধারা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। যদিও জার্মান প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক, তবে স্টাইনমায়ারের এই জোরালো বক্তব্য জার্মানিতে ব্যাপক গুরুত্ব পাচ্ছে। এদিকে একটি জনমত জরিপে দেখা গেছে, বর্তমান পরিস্থিতিতে আমেরিকার উপর জার্মান নাগরিকদের আস্থা তলানিতে ঠেকেছে। পাবলিক ব্রডকাস্টার এআরডির জরিপ অনুযায়ী 76% জার্মান মনে করেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র এখন আর নির্ভরযোগ্য অংশীদার নয়। এর বিপরীতে ফ্রান্স এবং ব্রিটেনের প্রতি অধিকাংশ জার্মানের গভীর আস্থা রয়েছে। জরিপটিতে আরও উঠে এসেছে যে ন্যাটোর সবচেয়ে শক্তিশালী সদস্য হয়েও আমেরিকা তাদের সুরক্ষা দেবে কিনা তা নিয়ে দেশটির 69% মানুষ এখন চরম উদ্বিগ্ন। ট্রাম্পের হুঁশিয়ারি। বিক্ষোভ দমনে ইরান ব্যর্থ হলে খুব কঠোরভাবে জবাব দেবে যুক্তরাষ্ট্র। ইরানে চলমান অর্থনৈতিক অস্থিরতা ঘিরে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ দমনে যদি ইরানি কর্তৃপক্ষ প্রাণঘাতী দমন পীড়নে নামে তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠোরভাবে জবাব দেবে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। খবর আনাদোলুর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ইরানে চলমান বিক্ষোভ দমনে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে খুব কঠোরভাবে আঘাত করবে। হিউ হিউইট শোতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওরা যদি মানুষ হত্যা শুরু করে, যেটা ওরা সাধারণত দাঙ্গার সময় করে থাকে, তাহলে আমরা খুব শক্তভাবে জবাব দেব। তিনি আরও বলেন, তাদের খুব কড়া ভাষায় আগেই জানিয়ে দেওয়া হয়েছে, এখন আমি যেভাবে বলছি তার চেয়েও কঠোরভাবে যদি তারা এমন কিছু করে তাহলে তার চরম মূল্য দিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান সহ বিশ্বজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি
বলেন, যারা প্রতিবাদ করছে এবং নিজেদের অধিকার আদায়ের কথা বলছে, আমরা অবশ্যই তাদের সমর্থন করি। ভ্যান্স একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার গুরুত্ব তুলে ধরে বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব এবং অর্থপূর্ণ আলোচনা করাই তেহরানের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। প্রসঙ্গত, ইরানে বিক্ষোভ শুরু হয় গত 28 ডিসেম্বর। রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারে এই বিক্ষোভ শুরু হয়। ইরানি মুদ্রার ইরানের বড় ধরনের অবমূল্যায়ন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই আন্দোলনের সূত্রপাত হয়। সম্প্রতি ডলারের বিপরীতে রিয়ালের দর নেমে যায় 13,50,000-এ। পরে এসব বিক্ষোভ দেশের আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে। ইরানি কর্তৃপক্ষ হতাহতের কোনো সরকারি হিসাব প্রকাশ না করলেও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে জানায়, বিক্ষোভের 11তম দিনে অন্তত 38 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভে বহু মানুষ আহত হয়েছেন এবং 2217 জনকে আটক করা হয়েছে। এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, বিক্ষোভের সময় আহত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে 568 জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আধা সামরিক বাহিনী বাসিজের 66 জন সদস্য আহত হয়েছেন। আলেপ্পোর আশরাফিয়া নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনাবাহিনী। সিরিয়ার আলেপ্পো শহরের কেন্দ্রস্থ আশরাফিয়া এলাকার অধিকাংশ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনাবাহিনী। এতদিন এলাকাটি পিকেকে গোষ্ঠীর দখলে ছিল। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। আলেপ্পো শহর কেন্দ্রে পিকেকে বিরোধী অভিযানে যুক্ত সামরিক সূত্র থেকে জানা গেছে, সিরীয় সেনারা দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিক থেকে আশরাফিয়া এলাকায় প্রবেশ করে অধিকাংশ অংশ দখলে নিতে সক্ষম হয়েছে। একই সঙ্গে সিরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টাস্ক ফোর্স ইউনিট এলাকায় তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিতকরণ অভিযান শুরু করেছে। তবে আশরাফিয়া এবং পার্শ্ববর্তী শেখ মাকসুদ এলাকায় এখনও কিছু কিছু স্থানে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। আলেপ্পোর গভর্নর আজ্জাম ঘারিব এক বিবৃতিতে বলেন, খুব শিগগিরই অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এই দুই এলাকায় মোতায়েন করা হবে, যাতে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং বাস্তুচ্যুত বাসিন্দারা নিরাপদে নিজ নিজ ঘরে ফিরতে পারেন। পাকিস্তান জুড়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জনজীবন। শুক্রবার সকাল 9টায় দেশটির বিভিন্ন অঞ্চলে 5.8 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। ভূমিকম্পের কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় রাজধানী ইসলামাবাদ ও এর পার্শ্ববর্তী শহর রাওয়ালপিন্ডিতে। এছাড়াও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে কম্পনের তীব্রতা ছড়িয়ে পড়ে। হঠাৎ এই শক্তিশালী কম্পনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র NSMC জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চীন ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চল। ভূকম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় 159 কিলোমিটার গভীরে, যার ফলে বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কম্পনের সময় সোয়াত, সাংলা ও বুনের সহ আশপাশের বিভিন্ন জেলায় ভবন কেঁপে ওঠে। অনেক জায়গায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গা ও রাস্তায় বেরিয়ে আসেন। মসজিদ, বাজার এবং অফিস এলাকাতেও কিছু সময়ের জন্য আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। গত বছরের অক্টোবর মাসেও দেশটিতে কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়েছিল। এর মধ্যে হিন্দুকুশ অঞ্চল থেকে উৎপন্ন 5.3 মাত্রার একটি ভূমিকম্প ব্যাপকভাবে অনুভূত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তান অঞ্চলটি দীর্ঘদিন ধরেই ভূমিকম্প প্রবণ হিসেবে পরিচিত। ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প দেখা দেয়। এই ভূপ্রাকৃতিক বাস্তবতার ভয়াবহতা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে গত বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে, যেখানে 2000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের কেন্দ্র গভীরে থাকায় এবার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভবিষ্যতে এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও সচেতনতা আরও জোরদার করা জরুরি বলে মনে করছেন তারা। সূত্র জিও নিউজ। ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহসেন আল দাইরিকে বরখাস্ত করেছে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। বৃহস্পতিবার 8 জানুয়ারি কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি এক ডিক্রির মাধ্যমে তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে অবসর দেওয়ার নির্দেশ দেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা নিশ্চিত করেছে যে লেফটেন্যান্ট জেনারেল মোহসেন আল দাইরিকে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে সে বিষয়ে প্রেসিডেন্সিয়াল কাউন্সিল বা সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। হঠাৎ এই বরখাস্তের ঘটনায় ইয়েমেনের ভেতরে ও আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু একজন মন্ত্রী পরিবর্তনের বিষয় নয়, বরং ইয়েমেনের দক্ষিণাঞ্চলে চলমান রাজনৈতিক দ্বন্দ্ব ও ক্ষমতার ভারসাম্য রক্ষার
বৃহত্তর কৌশলের অংশ, কারণ এর একদিন আগেই প্রেসিডেন্সিয়াল কাউন্সিল প্রধান রাশাদ আল আলিমি পরিবহন মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির নেওয়া একতরফা পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন। এই ধারাবাহিক বরখাস্ত ইঙ্গিত দিচ্ছে যে ইয়েমেনের কেন্দ্রীয় সরকার দক্ষিণাঞ্চলে ক্রমবর্ধমান বিভক্তি ও ক্ষমতার দ্বন্দ্বকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে আদেন ও আশপাশের অঞ্চলে এসটিসির প্রভাব বৃদ্ধি পাওয়ায় প্রেসিডেন্সিয়াল কাউন্সিল ভেতরের প্রশাসনিক কাঠামোকে নতুন করে সাজাতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বুধবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলে উত্তেজনা চরমে ওঠার প্রেক্ষাপটে রাশাদ আল আলিমি বেসামরিক ও সামরিক প্রশাসনে বড় ধরনের রদবদল করেন। এ সময় তিনি আদেনের গভর্নর সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারকে বরখাস্ত করেন। এই সিদ্ধান্তগুলো স্পষ্টভাবে দেখায় যে সরকার দক্ষিণ ইয়েমেনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে কঠোর অবস্থান নিতে প্রস্তুত। দক্ষিণাঞ্চলে এই অস্থিরতার পেছনে অন্যতম প্রধান শক্তি হল দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল। দীর্ঘদিন ধরেই এই গোষ্ঠী দক্ষিণ ইয়েমেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ একীভূত ইয়েমেন গঠনের পর থেকে ধারাবাহিক সরকারগুলো দক্ষিণাঞ্চলকে রাজনৈতিকভাবে উপেক্ষা করেছে এবং অর্থনৈতিক উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে। এসটিসির দাবি অনুযায়ী আদেন ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে দক্ষিণ ইয়েমেনের জনগণ নিজস্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। তবে ইয়েমেন সরকার এই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে আসছে এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার উপর জোর দিচ্ছে। সরকারের মতে দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ শুধু রাজনৈতিক স্থিতিশীলতাই নয়, বরং দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। এই পরিস্থিতিতে আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকাও ইয়েমেন সংকটকে আরও জটিল করে তুলেছে। গত সপ্তাহে সৌদি আরব অভিযোগ তোলে যে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের দক্ষিণ সীমান্তবর্তী হাজরামাউত ও আল মাহরাউত প্রদেশে সৌদি সীমান্তের কাছাকাছি সামরিক তৎপরতা চালাতে এসটিসিকে উস্কানি দিচ্ছে। সৌদি কর্তৃপক্ষের মতে এই তৎপরতা শুধু ইয়েমেন নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তবে আবুধাবি সৌদি আরবের এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে তারা ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না এবং দেশটির স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। এই পাল্টাপাল্টি বক্তব্য ইয়েমেন সংকটকে একটি আঞ্চলিক কূটনৈতিক দ্বন্দ্বের রূপ দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল হাজরামাউত ও আল মাহরাউত প্রদেশ ইয়েমেনের মোট ভূখণ্ডের প্রায় অর্ধেক অংশ জুড়ে অবস্থিত। এই অঞ্চলগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত মাসে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের যোদ্ধারা এসব এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও চলতি সপ্তাহের শুরুতে পৌরাণিক সরকারি বাহিনী পুনরায় সেগুলো দখলে নিতে সক্ষম হয়। এই দখল ও পাল্টা দখলের ঘটনাগুলো দক্ষিণ ইয়েমেনের সংঘাতের মাত্রা কতটা তীব্র তা স্পষ্টভাবে তুলে ধরে। এই প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রী মোহসেন আল দাইরির বরখাস্তকে অনেকেই সামরিক বাহিনীর ভেতরের শৃঙ্খলা ও আনুগত্য নিশ্চিত করার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। যদিও তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা হয়নি, তবে বিশ্লেষকদের ধারণা দক্ষিণাঞ্চলের সামরিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়াই তার বিদায়ের অন্যতম কারণ হতে পারে। ইয়েমেন দীর্ঘদিন ধরেই বহুমুখী সংকটে জর্জরিত। হুথি বিদ্রোহ, গৃহযুদ্ধ, মানবিক বিপর্যয় এবং আঞ্চলিক শক্তিগুলোর পরোক্ষ সংঘর্ষ দেশটিকে বিশ্বের সবচেয়ে জটিল সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত করেছে। এর মধ্যেই দক্ষিণ ও উত্তরের রাজনৈতিক বিভাজন ইয়েমেনের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে। উত্তর ও দক্ষিণ ইয়েমেন 1990 সালের 22 মে একীভূত হয়ে বর্তমান ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করেছিল। তবে সেই একীভূতকরণের পর থেকেই রাজনৈতিক ক্ষমতা বণ্টন নিয়ে বিরোধ চলমান রয়েছে। দক্ষিণাঞ্চলের অনেক রাজনৈতিক শক্তি মনে করে একীভূতকরণের মাধ্যমে তারা প্রত্যাশিত স্বায়ত্তশাসন ও উন্নয়ন পায়নি। বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের ধারাবাহিক সিদ্ধান্তগুলো ইঙ্গিত দিচ্ছে যে সরকার দক্ষিণাঞ্চলের উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরও শক্ত করতে চায়। তবে একই সঙ্গে এই পদক্ষেপগুলো নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও বিভাজন বাড়াবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে প্রতিরক্ষামন্ত্রী বরখাস্তের এই সিদ্ধান্ত ইয়েমেন সংকটের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, কারণ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন শুধু অভ্যন্তরীণ পরিস্থিতিকেই প্রভাবিত করবে না, বরং আঞ্চলিক শক্তিগুলোর কৌশলও নতুনভাবে সাজাতে বাধ্য করবে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল এই রদবদল কি ইয়েমেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে নাকি দেশটিকে আরও গভীর অস্থিরতার দিকে ঠেলে দেবে। দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের ভবিষ্যৎ ভূমিকা, আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান এবং কেন্দ্রীয় সরকারের কৌশলই নির্ধারণ করবে ইয়েমেন কোন পথে এগোবে। সূত্র আনাদোলু এজেন্সি। সিরিয়ার উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে চলা তীব্র সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আলিপ্পো শহরের বিভিন্ন এলাকায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এবং সরকারি বাহিনীর মধ্যে চলমান লড়াইয়ের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধবিরতির এই ঘোষণাকে ঘিরে সিরিয়ার ভেতরে যেমন স্বস্তির আবহ তৈরি হয়েছে, তেমনি পরিস্থিতি কতটা স্থায়ী হবে তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
শুক্রবার 9 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে স্থানীয় সময় ভোর 3টে থেকে আলিপ্পুর শেখ মাকসুদ, আশরাফিয়ে এবং বানি জায়েদ এলাকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এই যুদ্ধবিরতির আওতায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। একই বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্দিষ্ট এলাকাগুলো ছেড়ে যাওয়ার জন্য 6 ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। সরকারের দাবি, এই সময়ের মধ্যে ওই এলাকাগুলো সম্পূর্ণভাবে খালি করা হলে সেখানে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা যুদ্ধবিরতির ঘোষণার পরও পুরোপুরি শান্ত নয় বলে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আলিপ্পুর আশরাফিয়ে এলাকায় রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটি ফোর্স তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। এতে করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক পুরোপুরি কাটেনি এবং অনেক মানুষ এখনও এলাকায় ফিরতে সাহস পাচ্ছেন না। এই সংঘর্ষের সবচেয়ে ভয়াবহ দিক হল মানবিক বিপর্যয়। আল জাজিরার মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী গত 48 ঘণ্টায় আলিপ্পুর শেখ মাকসুদ ও আশরাফিয়ে এলাকা থেকে প্রায় 1,20,000 মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। নিরাপত্তাহীনতা, গোলাগুলি ও বিস্ফোরণের আতঙ্কে পরিবারগুলো আশপাশের তুলনামূলক নিরাপদ এলাকায় আশ্রয় নিচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত 22 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 9 জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে। আহতদের অনেকেই গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, যা স্থানীয় হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, আলেপ্পোতে নতুন করে সংঘর্ষ শুরু হওয়া সিরিয়ার দীর্ঘস্থায়ী সংকটের আর একটি ভয়াবহ অধ্যায়। একসময় দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত আলেপ্পো গত 1 দশকের বেশি সময় ধরে যুদ্ধ, ধ্বংস ও বাস্তুচ্যুত মানুষের প্রতীকে পরিণত হয়েছে। মাঝে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও সাম্প্রতিক এই লড়াই আবারও শহরটির নাজুক বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। এসডিএফ ও সরকারি বাহিনীর মধ্যে এই সংঘর্ষের পেছনে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে উত্তেজনা কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার আলিপ্পো সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে পূর্ণ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানালেও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলছে, শুধুমাত্র সাময়িক যুদ্ধবিরতি দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তাদের মতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা, বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরা এবং মৌলিক সেবা পুনরায় চালু করাই এখন সবচেয়ে জরুরি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ আলেপ্পোর পরিস্থিতি আবার অবনতি হলে তা শুধু সিরিয়ার অভ্যন্তরীণ সংকট নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। তুরস্ক, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পক্ষ উত্তর সিরিয়ার ঘটনা প্রবাহে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থাকায় পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে এবং এটি কি দীর্ঘমেয়াদী শান্তির পথে কোনো অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে, নাকি সাময়িক বিরতি শেষে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়বে আলেপ্পো। বাস্তুচ্যুত লাখো মানুষের ভবিষ্যৎ, নিরাপত্তা বাহিনীর পরবর্তী পদক্ষেপ এবং রাজনৈতিক সমঝোতার সম্ভাবনায় নির্ধারণ করবে এই যুদ্ধবিরতির পরিণতি। সূত্র আল জাজিরা।